আমার গণিত বই পঞ্চম শ্রেণী, সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। কটা প্রশ্ন আছে? গুরুত্বপূর্ণ 60টা প্রশ্ন আছে, যেটা আমাদের বই শেষ করার পরে আমরা এই 60টা প্রশ্নের আলোচনা করব, যাতে টোটাল বইয়ের সকল বিষয়বস্তু আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায়। তো আমরা এই 60টা কোশ্চেনকে 6টা ক্লাসে বিভক্ত করব, অর্থাৎ এক একটা ক্লাসে 10টা করে প্রশ্ন থাকবে। এক একটা ক্লাসে আমরা 10টা করে প্রশ্নকে বুঝে নেওয়ার চেষ্টা করব মন দিয়ে। তো প্রত্যেকে সিডাব্লিউ করবে, রেডি থাকো। সিডাব্লিউর জন্য কালো কালি ব্যবহার করবে, কালো কালি ব্যবহার করে সিডাব্লিউ করতে শুরু করো। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রশ্নে কি বলছে দেখি। এক দাগে বলছে যে স্থানীয় মান থাকে একটি সংখ্যার না একটি অঙ্কের। তো আমি আগে এখানে একটা সংখ্যা লিখি, যে কোনো একটা সংখ্যা লিখি প্রত্যেকেই। 5 6 7 9। 5 6 7 9 বলো তো এটা কয় অঙ্কের সংখ্যা? অঙ্কগুলো কি কি? 9 7 6 5। কটা অঙ্ক হলো? 4টি অঙ্ক হলো। এই 4টে অঙ্কের এবার দেখো উপরে স্থানীয় মান বসাই। প্রথমে লিখি একক, তারপরে দশক, শতক, হাজার, তাই না? এবার বলো তো এখানে শতকের ঘরে কোন অঙ্কটা আছে? 6 আছে। আমার প্রশ্নগুলো একটু খেয়াল করেছো কেউ? আমি প্রশ্ন করেছি বলো তো শতকের ঘরে কোন অঙ্ক আছে। আমি কি বলেছি শতকের ঘরে কোন সংখ্যা আছে? সংখ্যা তো এখানে একটা, সংখ্যাটার নাম হচ্ছে 5679। এটা হচ্ছে সংখ্যাটার নাম। কিন্তু এখানে শতকের ঘরে কে আছে? তার নাম কি 5679? তাহলে সেটা নিশ্চয়ই সংখ্যা না, তাই না? সেটা কি তাহলে? সেটা হচ্ছে অঙ্ক। অঙ্কটা কত? 6। বলো তো দশকের ঘরে কত আছে? 7। বলো তো এককের ঘরে কত আছে? 9। বলো তো হাজারের ঘরে কত আছে? 5। তাহলে এই যে স্থানীয় মান, বলো তো 5-এর স্থানীয় মান কত? 1000। 1000, তাই তো? স্থানীয় মানটা 1000। তাহলে এই যে স্থানীয় মান থাকছে কার? 5-এর। মানে স্থানীয় মান দেখতে পাওয়া যায় কার? অঙ্কের। কার দেখা যায়? অঙ্কের দেখা যায়। তাহলে একটা অঙ্কের স্থানীয় মান দেখতে পাওয়া যায়। এটা পরিষ্কার হয়ে গেল আমাদের কাছে, তাই তো? তাহলে এবার এখানে উত্তর কি হবে? উত্তর আমাদের লিখতে হবে যে স্থানীয় মান থাকে একটা অঙ্কের। অঙ্কের উপরে ক্লিক করলেই হবে, এখানে দাগ দাও। অথবা আমরা এখানে লিখতে পারি অঙ্কের উত্তর করে দিলাম। অঙ্কের। সংখ্যার স্থানীয় মান থাকে? থাকে না। দেখো তুমি যদি শুধু 9 লেখো বা শুধু 8 লেখো, তাহলেও কিন্তু এক অঙ্কের সংখ্যা। অঙ্কটা কিন্তু আছে, আছে কি নেই? আছে। 2 দাগে আসো। কোশ্চেন নাম্বার 2। একটি সংখ্যার মধ্যে একটি অঙ্কের স্থানীয় মান ও নিজস্ব মান কখন সমান হয়? বেশ ভালো কথা। কখন কখন সমান হয় দেখি। মনে করো একটা সংখ্যা লিখি এখানে 7 2 9 5। তাহলে একক, দশক, শতক, হাজার, 7295 একটা সংখ্যা লিখলাম। এবার দেখো স্থানীয় মান আর নিজস্ব মান। 7-এর স্থানীয় মান কত? এখানে 7000। নিজস্ব মান কত? দুটোই কি সমান? সমান না। 2-এর স্থানীয় মান কত? 200। আর স্থানীয় মান নিজস্ব মান 2। তাহলে দুটোই কি সমান? সমান না। 9-এর স্থানীয় মান কত? আর নিজস্ব মান? দুটো সমান, সমান না? আচ্ছা। 5-এর স্থানীয় মান কত? আবার নিজস্ব মান কত? এই কিরম হলো? দুটোই 5 হয়ে গেল কেন? তাহলে সমান। তাহলে একটি সংখ্যার মধ্যে একটি অঙ্কের স্থানীয় মান আর নিজস্ব মান কখন সমান হয়? যখন যখন অঙ্কটি, সংখ্যা কোথা থেকে আসছে,
যখন অঙ্কটি এককের ঘরে থাকে, এককের ঘরে থাকে। আর কি কখনো সম্ভব? সম্ভব, আরো আরো সম্ভব। আর একটা সংখ্যা বলছি, লেখো সবাই খাতায়। 7025। উপরে একক দশক লেখো, একক, দশক, শতক, হাজার। আচ্ছা দেখো তো, 7-এর স্থানীয় মান কত? নিজস্ব মান কত? দুটোই কি সমান? শূন্য স্থানীয় মান কত? নিজস্ব মান কত? এই কিরম হলো, দুটোই মিলে গেল। কোন ঘরে থাকলে তাহলে? শতকের ঘরে। বেশ, খুবই চমৎকার উত্তর দিয়েছো। আবার দেখি, 2905 লেখো। 2905 একক দশক শতক লেখো, একক দশক শতক হাজার লিখে ফেলো। 2905। বলো তো, 2-এর স্থানীয় মান নিজস্ব মান কি সমান এখানে? 9-এর, 0-র, তাহলে কোন ঘরে আছে সে? তাহলে একটু আগে বললে শতক, আবার বলছো দশক, এ কিরম কথা? শূন্য যে ঘরেই থাকুক না কেন, নিজস্ব মান আর স্থানীয় মান সমান হয়। তাহলে যখন অঙ্কটি এককের ঘরে থাকে এবং এবং শূন্য এর শূন্য এর ক্ষেত্রে সবসময় এর নিজস্ব মান আর স্থানীয় মান সমান হবে। মজা না অঙ্কটা? হ্যাঁ, পান্তা ভাত খেয়েছো সবাই? তাহলে গলাতে জোর বেরোচ্ছে না কেন? 3 দাগ। কয়েকটি ভগ্নাংশের হরগুলি সব সমান, লবগুলি ভিন্ন ভিন্ন হলে কিসের ভিত্তিতে ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করা হয়? আচ্ছা, লব মানে কি উপরেরটা না নিচেরটা? উপরেরটা। তাহলে বলছে একটি ভগ্নাংশের হরগুলি সব সমান, তারপরে নিচেরটা সবার সমান, তাই তো? তাহলে দেখি, তাহলে 5/9 একটা ভগ্নাংশ, তারপরে 7/9 আর একটা ভগ্নাংশ, 1/9 আর একটা ভগ্নাংশ, 3/9 আর একটা ভগ্নাংশ, 4/9 আর একটা ভগ্নাংশ। এই কটাটা লিখে ফেলো। দেখো তো এই কটার মধ্যে সব কটা কি সমান? কোনটা সমান? হর সমান সব কটা, তাই তো? এবার এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় কিসের ভিত্তিতে নির্ণয় করো? আবার দেখো, লবগুলি সব ভিন্ন ভিন্ন আছে তো। আবার বলে না স্যার লবগুলো সব সমান, বলেছো নাকি? বলনি। তাহলে এবার লবগুলোকে এবার লক্ষ্য করো, কিসের ভিত্তিতে ছোট বড় নির্ণয় করব? অর্থ সবার সমান। এই ক্ষেত্রে লব লব বড় যদি হয়, লব যার বড় হবে, মানে লব বড় হলে সেই ভগ্নাংশটি বড় হবে। লেখো, লব বড় হলে সেই ভগ্নাংশটি বড় হবে, দাঁড়ি। আর লব ছোট হলে, পরের লাইনে লেখো, লব ছোট হলে সেই ভগ্নাংশটি ছোট হবে। এর ভিত্তিতে হয়, এটা মনে রাখতে হবে। দুটো কন্ডিশন, এক হচ্ছে লব বড় হলে ভগ্নাংশটাও বড় হয়ে যাবে, 2 হচ্ছে লব ছোট হলে ভগ্নাংশটাও ছোট হয়ে যাবে। দুটো কন্ডিশন লেখা কমপ্লিট। এবার আমাকে প্রশ্নের উত্তর দাও, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? যে কটা লিখেছি আমি, 7/9। কেন? এর লব সবচেয়ে বড়। সবচেয়ে ছোট কে? 1/9। কেন 1/9 সবচেয়ে ছোট? কারণ এর লব সবচেয়ে ছোট। তাহলে সবচেয়ে ছোটটা লবের এখানে চলে গেল, আর সবচেয়ে বড়টা চলে গেল এইখানে। তাহলে হরগুলি সব সমান থাকলে, বলো আমার সাথে সাথে সবাই বলো, হরগুলি সব সমান থাকলে লব যার বড় সেই ভগ্নাংশটা নিজেই বড়, লব যার ছোট সেই ভগ্নাংশটি নিজেই ছোট। তাহলে বোঝা গেল এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা ছিল, পরীক্ষায় কিন্তু আসতে পারে। চলে আসবো 4 দাগে। কয়েকটি ভগ্নাংশের লবগুলি সব সমান, হরগুলি ভিন্ন ভিন্ন। এর উল্টোটা দেখো, এটা আমি এখানে করছি, কতগুলো লিখছি, লবগুলি সব সমান। 5/9 লেখো সবাই, 5/2,
5/4, 5/6, এ কটাই থাক। এই যে কটা লিখলে খাতা, এই কটার মধ্যে লবগুলো সব সমান হয়েছে, হরগুলো কি সব সমান হয়েছে? এইরকম কন্ডিশনে কি করতে হবে, এরকম পরিস্থিতিতে তোমাকে লিখে রাখতে হবে হর, লেখো হর যার বড় সেই ভগ্নাংশটি ছোট হবে। আর আর হর যার ছোট, হরটা যার ছোট হয়ে যাবে সেই ভগ্নাংশটি বড় হবে। কন্ডিশনটা ভালো করে সুন্দর করে লিখে নাও, মনে রাখতে হবে। তাহলে হর যার বড় সেই ভগ্নাংশটি ছোট হবে, আর হর যার ছোট সেই ভগ্নাংশটি বড় হবে, মানে উল্টোটা হবে। আচ্ছা, এবার আমার প্রশ্নের উত্তর দাও। এখানে 5/9, 5/2, 5/4, 5/6, এর মধ্যে সবচেয়ে বড় কে? 5/9। 5/9 5/9 কেন সবচেয়ে বড় হবে না? কারণ এর নিচে হরটা তো সবচেয়ে বড়, তাহলে এ হয়ে যাবে সবচেয়ে ছোট। ছোট কুকা বলে অ আ। এরপরে সবচেয়ে বড় হবে 5/2, কেন? এর হর সবচেয়ে ছোট আছে, যার হর যত ছোট সে তত বড়। হর মানে নিচের পার্ট, তার মানে যার পা ছোট সে অনেক বড়, আর যার মাথা ছোট সে অনেক ছোট। এটা মনে রাখবা, বুঝেছ? এবার চলে আসবো 5 দাগে। 5 দাগেটা পড়ো সবাই, সবার সামনে আছে প্রশ্ন। দুটি পাশাপাশি মৌলিক সংখ্যা কোথায় দেখা যায়? এই একমাত্র 2 আর 3, এই দুটোই পাশাপাশি। এরপরে দেখো 5, তারপরে 7, তারপরে 11, তারপরে 13, তারপরে 17, 19, তারপরে 21, তাই তো? 21 হবে না? আমি তারা ভাবলো হতেও পারে। তারপরে 25, 27, 29টা কে বলবে? আচ্ছা, এবার পাশাপাশি সংখ্যা কোনো জায়গায় পাওয়া যাচ্ছে? কেন পাওয়া যাচ্ছে না? কারণ দেখো 17 আর 19 মাঝখানে একটা সংখ্যা ঢুকে গেছে 18, সে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনোদিন মৌলিক হয়? কারণ তাকে তো 2 দিয়ে ভাগ করা যায়। 2 কিন্তু জোড় হলেও মৌলিক, কেন? 2 নিজেই 2, 2 দিয়ে ভাগ করা যায় আর 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে একমাত্র পাশাপাশি মৌলিক সংখ্যা পাওয়া যায় এই জায়গাটায়। কথায় 2 আর 3, আর কোথাও পাওয়া যায় না। তাহলে লেখো 2 এবং 3, এই দুটোই পাশাপাশি মৌলিক সংখ্যা, আর পাশাপাশি মৌলিক সংখ্যা নেই। ঠিক আছে? 6 দাগ। একটি সংখ্যাকে বারবার যোগ করার পরিবর্তে সংক্ষেপে গণিতের কোন নিয়মে সঠিক উত্তরে পৌঁছানো যায়? উত্তরটা হবে গুণের নিয়মে। কিন্তু গুণ কেন সেটা কি তোমরা জানো? আমি আমার গণিত বইয়ের ক্লাস করার সময় এটাকে ব্যাখ্যা করে বলেছিলাম, আজকে আরো একবার বলে দিচ্ছি। উত্তরটা কিন্তু গুণ লিখে রাখো সবাই, গুণের নিয়মে। দেখো একটা 5 লেখো, 5 যোগ 5 পাশাপাশি লিখে যাবো, যোগ 5 সমান সমান কত হয়? 15 হয় না? আবার লেখো 5 যোগ 5 যোগ 5 যোগ 5 সমান সমান কত হয়? 20। আবার লেখো 5 যোগ 5 সমান সমান কত হয়? 10। এবার 8খানা 5 লেখো, 5 যোগ 5 যোগ 5 যোগ 5, 1 2 3 4 যোগ 5 যোগ 5, কটা হলো? 1 2 3 4 5 6টা 7টা 8টা সমান সমান 5। কটা হচ্ছে দেখো তো যোগ করলে? হ্যাঁ, যোগ করে দেখো 40 হচ্ছে। এবার দেখো, এবার একটুখানি হিসাব করে দেখি। 3টে 5কে যোগ করে 15 পেয়েছিলাম, কয়টা 5? 5 গুণ 3 সমান সমান কত হয়? আচ্ছা, দুটো 5কে যোগ করে কত পেলাম? তাহলে 5 গুণ 2 সমান সমান কত হচ্ছে? 4টে 5কে যোগ করে কত পেলাম?
তাহলে 4 5 কত হবে? আচ্ছা 1 2 3 4 8টা 5, 8টা 5 কি গুণ যোগ করে কত পেলাম? 5 8 কত হচ্ছে? তার মানে দেখো যোগটা বড় যোগটাকে আমরা কিন্তু কি করতে পারছি? কি করতে পারছি? হ্যাঁ বেশ, এবার চলে আসি, সহজেই আমরা করতে পারলাম কি গুণ দ্বারা গুণ করতে পারলাম। এবার চলে আসবো 7 দাগে। একটা বড় সংখ্যা থেকে অপর একটি ছোট সংখ্যাকে বারবার বিয়োগ না করে সংক্ষেপে কোথায় করতে পারি? ভাগ। কিভাবে ভাগ করব? আন্দাজে তো করলে হবে না। মনে করো বড় সংখ্যাটা হচ্ছে 30, তাই তো? তার থেকে 6 বাদ দেব, থাকলো কত? 24। তার থেকে 6 বাদ দেব, থাকলো কত? 18। তার থেকে 6 বাদ দেব, থাকলো কত? 12। তার থেকে 6 বাদ দেব, থাকলো কত? তার থেকে 6 বাদ দেব, থাকলো কত? 0। তাহলে দেখি তো 6 কে কয়বার বা বিয়োগ করেছি? 30 থেকে একবার করলাম, দুবার করলাম, 3 বার করলাম, 4 বার করলাম, 5 বার। মনে রাখো, এখানে লিখে রাখো 5 বার। কয়বার? 5 বার লিখে রাখো। এবার এই যাকে বিয়োগ করছো তাকে দিয়ে যার থেকে বিয়োগ করছো তাকে ভাগ করে দাও। দেখো 5 6 30 হয়েছে না? অর্থাৎ যতবার তুমি বিয়োগ করতে পারবে সেটা কি? ভাগফল। যতবার বিয়োগ করতে পারবে সেটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগ্যে সংক্ষেপে করা গেল? হ্যাঁ, এখানেও 5 বার বিয়োগ হয়েছে, এখানেও 5 হয়েছে উত্তর, নাকি হয়নি? চলে আসবো 8 দাগে। 8 দাগে কি আছে? হ্যাঁ, সময়ের ক্ষুদ্রতম একক থেকে ক্রমশ বৃহত্তম এককে যাওয়ার সম্পর্ক কি? 60 সেকেন্ডে 1 মিনিট, মিনিটে চলে আসলাম, তাই তো? বড় না এটা? আচ্ছা মিনিট থেকে ঘন্টায় যাবো, আর একটু বড় হবে। 60 মিনিটে 1 ঘন্টা, আর একটু বড় না? আচ্ছা ঘন্টা থেকে এবার দিনে যাব, 24 ঘন্টায় 1 দিন, আর একটু বড় হয়ে গেল না? আচ্ছা দিনের থেকে এবার সপ্তাহে যাব, 7 দিনে 1 সপ্তাহ, বড় হয়ে গেল না? সপ্তাহ থেকে মাসে যাব, 4 সপ্তাহে 1 মাস, বড় হয়ে গেল না? অথবা 30 দিনে 1 মাস, বড় হয়ে গেল না? মাসের থেকে বছরে যাব, 12 মাসে 1 বছর, হয়ে গেল না? তাহলে এবার ক্রমশ বাড়ছে তো, সময়ের একক তো এগুলো সবাই। বছর কি সময়ের একক? হ্যাঁ, খাওয়ার একক না? বছর দিয়ে কি করে, কি মাপে? 1 বছর, 2 বছর, 3 বছর, কি মাপে দিয়ে? সময় মাপে। কে বললো খাওয়ার একক? খাওয়া দেওয়ানি তারে। 9 দাগ। গুণনীয়কের সাথে গুণিতকের সম্পর্ক কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং বুঝতে হবে, এটা না বুঝলে কিন্তু পারবে না। বুঝে নাও, গুণনীয়কের সাথে গুণিতকের সম্পর্ক কি এটা বুঝে নিতে হবে। এখন মনে করো 6, তাই তো? 6 গুণনীয়ক গুলো কি কি? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আর 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে 6 গুণনীয়ক কয়টা? কি কি? জোরে বল। 1 2 3 6। এবার 6 গুণিতক, 6 গুণ 9 সমান সমান 6 নং 54। তাহলে 6 গুণিতক যেটা বেরোলো তাকে দেখো তো 1 দিয়ে কি ভাগ করা যায়? 2 দিয়ে কি ভাগ করা যায়? 3 দিয়ে তো ভাগ করা যায় না। 6 দিয়ে কি ভাগ করা যায়? তার মানে 6 গুণিতককে 6 উৎপাদকগুলি দিয়ে ভাগ করা গেল। এইরকম সিডাব্লিউ তে অথবা এইচডাব্লিউ তে তোমরা, আমি যেমন 6 করেছি আর 6 একটা গুণিতক ধরেছি, তোমরা সেরকম 8 করবে এবং 8 একটা গুণিতক নেবে, যেমন 40। 9 করবে, 9 একটা গুণিতক নেবে, 6 নং 54। 12 নেবে, 12 একটা গুণিতক নেবে হচ্ছে
8 12 96, এরকম 10টা 10টা সংখ্যা, এরকম 10টা সংখ্যা নেবে, তার ওরকম গুণিতক নেবে, তার গুণনীয়কগুলো দিয়ে ভাগ করে করে দেখবে মেলে কিনা। দেখবে মিলে যাবে, যদি মিলে যায় আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে এখানে আমাকে এবার সিদ্ধান্তে আসলাম গুণনীয়কের সাথে গুণিতকের সম্পর্ক কি। তাহলে গুণিতক গুণিতক সর্বদা সর্বদা গুণনীয়ক গুণনীয়ক দ্বারা বিভাজ্য হয়। গুণনীয়ক দ্বারা সর্বদা বিভাজ্য হয়, বোঝা গেল? হ্যাঁ, গুণিতক সর্বদা গুণনীয়ক দ্বারা বিভাজ্য হয় একটি সংখ্যার ক্ষেত্রে। 10 দাগ, একটি সংখ্যার গুণনীয়ক সেই সংখ্যার থেকে বড় হয় না কেন? ভালো লাগে না তাই হয় না। সঠিক উত্তর কি হবে? ওর ভালো লাগে না তাই হয় না। একটা সংখ্যা কত? 12। একটা সংখ্যা, এর একটা উৎপাদক 1, জানো সেটা? এর আর একটা উৎপাদক 2, সেটা কি জানো? এর আর একটা উৎপাদক 3, সেটা কি জানো? এর একটা উৎপাদক 4, সেটা জানো? এর একটা উৎপাদক 5, সেটা জানো? এর একটা উৎপাদক 6, সেটা জানো? এর একটা উৎপাদক 7, সেটা জানো? এর একটা উৎপাদক 8, সেটা জানো? এর একটা উৎপাদক 12, সেটা জানো? তাহলে কটা উৎপাদক পেলাম? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই 6টা উৎপাদকের মধ্যে দেখো তো সবচেয়ে বড় কে? 12 কি 12 থেকে বেশি? বেশি। তাহলে কোন সংখ্যার উৎপাদক তার সমান সমান হবে, তার তো বড় হতে পারবে না। এবার আমার তো এটা দেখলাম, আমরা বুঝলাম, কিন্তু প্রশ্নটা কি বলেছে? বড় হবে না কেন? এটা তো কারণ না। আমি যেটা দেখালাম এটা কি কারণ? এটা তো আমি প্রমাণ করে দেখালাম যে হ্যাঁ বড় হয় না, কিন্তু বড় হবে না কেন আমাকে কারণটা বলতে হবে। কারণটা কে বলতে পারবে? কারণটা হচ্ছে এই যে এখান থেকে কারণে যাব। এবার 1 দিয়ে 12কে ভাগ করা যায়, হ্যাঁ? কোনো অবশিষ্ট থাকে? 2 দিয়ে 12কে ভাগ করা যায়, কোনো অবশিষ্ট থাকে? 3 দিয়ে 12কে ভাগ করা যায়, কোনো অবশিষ্ট থাকে? 4 দিয়ে 12কে ভাগ করা যায়, কোনো অবশিষ্ট থাকে? 6 দিয়ে 12কে ভাগ করা যায়, কোনো অবশিষ্ট থাকে? 12কে 12 দিয়ে ভাগ করা যায়, কোনো অবশিষ্ট থাকে? তার মানে উৎপাদক দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যেতে হবে, তাই তো? এবং ভাগফলটা পূর্ণ সংখ্যায় হতে হবে। দেখো 2 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 6 হয়। 4 দিয়ে 12কে ভাগ করলে কত হয়? 3 হয়। 3 দিয়ে 4কে 12কে ভাগ করলে কত হয়? 12 দিয়ে ভাগ করলে কত হয়? 1 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগফল পূর্ণ সংখ্যায় আসছে না সবকটা? এইবার গুণনীয়কের বৈশিষ্ট্য হচ্ছে ওই সংখ্যাটাকে গুণনীয়ক দ্বারা ভাগ করা যাবে, কোনো অবশিষ্ট থাকবে না, এবং ভাগফল পূর্ণ সংখ্যায় আসবে। ভাগফল কোন সংখ্যা হবে? ভাগফলটা পূর্ণ সংখ্যায় হবে। এবার আমরা দেখি 12 থেকে একটা বড় সংখ্যা দিয়ে 12কে ভাগ করি, 13 দিয়ে ভাগ করি, পূর্ণ সংখ্যা কি পাওয়া যাবে? যাবে না। তাহলে কোন সংখ্যাকে, এবার আমরা সিদ্ধান্তে চলে এসেছি, কিন্তু অলরেডি আমি সিদ্ধান্তে চলে আসলাম, বুঝে গেছি। এবার দেখো কোন সংখ্যাকে তার তুলনায় বড় সংখ্যা দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যায় ভাগফল আসে না। সুতরাং গুণনীয়ক কোন সংখ্যা থেকে
বড় হতে পারে না। পরিষ্কার বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলে সবাই? তাহলে আজকে আমরা বলেছিলাম আমাদের আমার গণিত বইয়ের যে অতিরিক্ত 60খানা প্রশ্ন আছে, সেই অতিরিক্ত 60টা প্রশ্নের আমরা ক্লাস শুরু করলাম। আজকে আমাদের 1 নম্বর ক্লাস, 1 থেকে 10 দাগ পর্যন্ত আমরা করলাম। এগুলোকে বাড়িতে HW করে রেডি করে নাও, যেখানে অতিরিক্ত কাজ দিয়েছি সেটাও করে নাও। পরবর্তী ক্লাসে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ক্লাস আমরা এখানেই টাটা করব।